দর্শক, আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদকে কেন্দ্র করে চামড়ার বাজারে নৈরাজ্য ঠেকানোর উদ্যোগ। 3 দশক পর ওয়েট ব্লু রফতানির অনুমতি, 5 প্রতিষ্ঠান পাচ্ছে সুযোগ। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থ টিসিবি, সহসা বাড়ছে না কার্যক্রমের পরিধি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকে। চট্টগ্রামের হাটে ক্রেতাদের আকৃষ্ট করছে বিশাল আকৃতির গরু, নেত্রকোনায় আগ্রহের কেন্দ্রে 27 ইঞ্চির মেসি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। 3 দশক পর ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছে সরকার। 5টি প্রতিষ্ঠান 20 লাখ বর্গফুট করে মোট 1 কোটি বর্গফুট চামড়া রফতানি করতে পারবে। ঈদকে কেন্দ্র করে চামড়া বাজারে নৈরাজ্য ঠেকাতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ব্যবসায়ীরা বলছেন, সীমিত সময়ের জন্য রপ্তানির সুবিধা দেওয়া উচিত, তা না হলে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় শিল্প। লবণ দিয়ে সংরক্ষণ করা কাঁচা চামড়া এভাবেই প্রক্রিয়াকরণের পর হয় ওয়েট ব্লু। আর এই ওয়েট ব্লু চামড়াই রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। দীর্ঘ 30 বছরের বেশি সময় পর এসেছে এমন সিদ্ধান্ত। উদ্দেশ্য নৈরাজ্য ঠেকানো, যাতে ফেলে না দিতে হয় চামড়া। 5টি প্রতিষ্ঠান রপ্তানি করতে পারবে মোট 1 কোটি বর্গফুট চামড়া। 2022 সালের জুন মাসের মধ্যে করতে হবে রপ্তানি। এক্ষেত্রে সম্ভাবনা কতটুকু দেখা যাক। এবার ঈদে পরে আমরা বুঝতে পারবো, আফটার ঈদ আমরা বুঝতে পারবো যে এটার মানে আমাদের জন্য কতটুকু ভালো হয়। আর 5টা ট্যানারি দিয়ে আসলে এটা পুরো বাংলাদেশের মার্কেট জাস্টিফাই করা যায় না আসলে। করোনা মহামারী কিছুটা সামনে উঠেছে ইউরোপের কয়েকটি দেশ, হংকং, চীন, রাশিয়া সহ কয়েকটি দেশের বাজার ধরাই হবে লক্ষ্য। তবে চামড়ার স্থানীয় চাহিদা পূরণে রপ্তানির সিদ্ধান্ত কি কোনো সংকট তৈরি করবে? এই অনুমোদনটা যাতে আপনার কন্টিনিউ না হয়, সেটাই আমরা অনুরোধ করব বাণিজ্য মন্ত্রণালয়কে। কারণ এটা যদি আপনার এই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যদি আপনার এক্সপোর্টের অনুমোদন যদি আপনার অহরহ দেয়, তাহলে কিন্তু আমাদের শিল্পের জন্য একটা বড় হুমকি হবে। দামের বিপর্যয় ঠেকাতে গেল বছর ঈদুল আজহার 3 দিন আগে ওয়েট ব্লু রপ্তানি উন্মুক্ত করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে রপ্তানির জন্য কাঁচা চামড়ার যে প্রক্রিয়াকরণ প্রয়োজন, তা সবার পক্ষেই করা সম্ভব নয়। দীর্ঘদিনের গ্যাপের জন্য কাঁচা বায়ার কোথায়, কাঁচা বিক্রি করব কোথায়, তা আমাদের কাছে এরকম লোকবল নেই এবং আমাদের বায়ার নেই, যার জন্য কাঁচাটা আমাদের দ্বারা সম্ভব না। এসি কন্টেনার এখান থেকে দিতে হবে, তারপর পোর্টের থেকে এসি কন্টেনারে যাবে। এটা মনে হয় খরচ টরচ মিলে ইন্টারন্যাশনাল যে দাম আছে, আমার মনে হয় না যে আমরা প্রতিযোগিতা পারব। শুধুমাত্র মানসম্পন্ন ওয়েট ব্লু রপ্তানির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চামড়া শিল্পের পরিস্থিতি জানতে যাচ্ছি সাভার চামড়া নগরীতে। সেখানে আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আর নিপু, ঈদকে ঘিরে চামড়া শিল্প নগরীতে ব্যস্ততা কেমন দেখছেন? রবিন, আসলে আজকে কিন্তু পুরো ট্যানারি শিল্পনগরী কিন্তু ঘুরে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ঈদকে সামনে রেখে, অর্থাৎ ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু ট্যানারির মালিক পক্ষ যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছেন। অর্থাৎ যে সকল কাঁচামাল তাদের মজুত রাখার কথা, সে সকল কাঁচামাল কিন্তু তারা মজুত রেখেছেন। এছাড়াও আপনি জানেন যে বেশ ঈদের সময় তাদের অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন পড়ে, আর সেই সকল শ্রমিকদের কিন্তু মজুত রেখেছেন বলে ট্যানারির মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় যেটি হচ্ছে, তারা এবার একটু শঙ্কার ভিতরে আছেন যে করোনা পরিস্থিতিতে যে পরিমাণ চামড়া সংগ্রহ করার কথা, সেই চামড়া সংগ্রহ করতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে কিছুটা তারা একটু সংশয়ের ভিতরে আছেন। তারা বলছেন যে এবার অনেকটাই তারা দেখছেন যে যারা মৌসুমী ব্যবসায়ী অর্থাৎ চামড়া যারা, তারা কিন্তু এখন এভাবে অন্যান্য বছরের মতো কাজ করতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা একটু দুশ্চিন্তায় রয়েছেন। তবে তারা কিছু যে কাঁচামাল রয়েছে অর্থাৎ লবণ এবং বিভিন্ন কেমিক্যাল, সেই কেমিক্যালগুলো কিন্তু
তারা বলছেন যে দাম বেড়ে যাওয়ায় বেশ কিছু খানিকটা অস্বস্তিতে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে ট্যানারি নগরী কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে এবং সামনে যে ঈদের সময় যে তারা মোকাবেলা করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন, সেটি আমরা দেখেছি ট্যানারি শিল্প ঘুরে। নিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনাকালে চামড়া খাতের পরিস্থিতি নিয়ে ওয়েবিনারের আয়োজন করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সরাসরি যাচ্ছে সেখানে। লেদার গুডস, ফুটওয়্যার তিনটাতেই আমরা পজিটিভ গ্রোথ পেয়েছি 2020-21-এ এবং আশা করছি এটি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি একটু গ্রাউন্ড লেভেল যে রিয়েলিটি সেটি সম্পর্কে বলবো। এখানে যারা সংশ্লিষ্ট তারা তো বলবেনই। সাভার সিটিওপি অপারেশন যেটাকে আমরা বলছি যে এটাকে ফুল ফাংশনাল, তবে এটার যতটুকু আমরা কথা বলে জেনেছি এটার আস্তে আস্তে কিন্তু এটার ফাংশনাল যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তবে ফুল ফাংশনাল যাতে হয় এবং সেটা যাতে এলডব্লিউজি স্ট্যান্ডার্ড হয় সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এবং নাসিম ভাই এখানে আলোকপাত করবেন কিভাবে কোথায় মডিফিকেশন দরকার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ক্রোম রিকভারি ইউনিট, আমরা জানি ক্রোম সেপারেশনটা হচ্ছে, রিকভারি হচ্ছে না। সুতরাং এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্রোম রিকভারি ইউনিট এই জায়গাটা আমাদের একটু এটাকে বাস্তবায়ন করতে হবে। আর ওয়াটার ইউজেস, যে যতটুকু আসলে আমাদের রেজুলেশন অনুযায়ী যতটুকু ওয়াটার ইউজ করা দরকার, এটার জন্য যে প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণ দিয়ে ফ্যাক্টরি লেভেলে এই ওয়াটার রেশনিং এবং যেই পরিমাণ ওয়াটার ইউজ করা দরকার সেই ব্যাপারটাও আমাদের আসলে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। আর টিসিবির পণ্যের জন্য হাহাকার বাড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পাচ্ছে না বেশিরভাগ মানুষ। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ খুবই কম, এমন অভিযোগ ডিলারদের। অন্যদিকে টিসিবি কর্তৃপক্ষ বলছে চলমান কার্যক্রমের পরিধি বাড়ানো সম্ভব নয়। তাদের মতে বাজারে পণ্যের দাম অনেক বেশি হওয়ায় টিসিবি ট্রাক সেল কার্যক্রমে চাপ বাড়ছে। করোনা মহামারী পরিস্থিতিতে মানুষের আয় কমেছে, অন্যদিকে নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। সংসারে খাদ্যের যোগান দিতেই এখন দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা। এমন পরিস্থিতিতে কিছুটা সাশ্রয় পণ্য কিনতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সংস্থা টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন অনেকে। দিন যত গড়াচ্ছে লাইনও তত দীর্ঘ হচ্ছে। শুধু দরিদ্র মানুষ নয়, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তের আনাগোনাও বাড়ছে। অথচ চাহিদার বিপরীতে ট্রাকগুলোতে পণ্য থাকে সামান্যই। তাই প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। আশা নিয়ে আসি দাঁড়া হয়ে আছে এই গরমে। এই যে মনে করবেন 2টা বাজলে কইব তেল নাই, ডাল নাই, চিনি নাই। কিন্তু আমাদের প্রয়োজনটা কতটুকু মাসিক, তারা দিতেছে কতটুকু। জায়গা যে তেল থাকে না, খালি চিনি নিয়ে কি করবো, অনেক দূরে তো লাইন ধরি, অনেক কষ্ট হয়। 50 টাকা দিলে 1 ঘন্টা লাইন খেটে ওরে উঠে দেয়, তাহলে একজন দোকানদার 5-6টা মহিলারা দাঁড় করে দেয়, দিলে এটা নিয়ে দোকানে বেচে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনির দাম 55 টাকা, মসুর ডাল 55 টাকা আর সয়াবিন তেল 100 টাকা লিটারে একজন ক্রেতা 2 থেকে সর্বোচ্চ 5 লিটার নিতে পারছেন। প্রতিটি ট্রাকের জন্য বরাদ্দ মাত্র 1000 লিটার তেল, 700 কেজি চিনি ও 700 কেজি মসুর ডাল। ডিলারদের অভিযোগ, করোনা পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ বাড়ানোর কথা বলা হলেও সাড়া দিচ্ছে না টিসিবি কর্তৃপক্ষ। তেলটা একটু সংকট, তেলটা আর একটু বেশি লাগে, চিনিটা ঠিক আছে কিন্তু ডালটাও কম। আরো বরাদ্দ দরকার ছিল, যেমন আমরা প্রায় আপনার 4 দিন পর পর আমরা বরাদ্দ পাচ্ছি। আমরা প্রতিদিন যদি পেতাম আমরা ডিলাররাও সন্তুষ্ট থাকতাম এবং পর্যাপ্ত পরিমাণ হতো। এই মুহূর্তে যতটুকু মজুদ আছে তা দিয়ে নতুন করে আর বরাদ্দ বৃদ্ধি করা সম্ভব নয় বলে জানায় টিসিবি। এটা এমন একটা জিনিস যে রাতারাতি চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এটা একটা সরবরাহ চ্যানেলটাকে আস্তে আস্তে ইনক্রিজ করা হয়, যেটা আমরা ইতিমধ্যে করছি। আমরা মার্কেট চাহিদার 1 থেকে 2% পণ্য সরবরাহ করি, কিন্তু এখন টিসিবি মার্কেট চাহিদার 10 থেকে 12% পণ্য সরবরাহ করে। উত্তর কিন্তু টিসিবির পণ্য সরবরাহের চ্যানেল বৃদ্ধি করে যাচ্ছে। মোট 450টি ট্রাকে মহানগর সহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। 29 জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টিসিবির পণ্য বিক্রি পরিস্থিতি জানতে যাচ্ছে রাজশাহীতে সহকর্মী মওদুদ রানার কাছে। রানা, ঢাকায় টিসিবির পণ্য কিনতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। দীর্ঘ লাইন, পণ্যবাহী ট্রাক আসার আগে থেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। রাজশাহীর পরিস্থিতিটা কেমন? রবিন, রাজশাহীর পরিস্থিতি ঠিক ঢাকার মতোই। এখানেও সকাল 6টা থেকে অপেক্ষা করতে হয়, যদিও এখানে টিসিবির পণ্য দেওয়া শুরু হয় সকাল 9টায়।
এবং এর আগেই কিন্তু দীর্ঘ লাইন থাকে এবং সব ধরনের মানুষই এখানে আসে, শুধু প্রান্তিক না, যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে সবাই আসে। আর আপনি দেখছেন যে এই মুহূর্তে আসলে এখানে টিসিবির পণ্যের যে দেওয়ার পরিমাণ সেটি আসলে শেষ হয়ে গেছে, কিন্তু যারা নিবেন সেই আগ্রহী মানুষের দীর্ঘ সারি কিন্তু এখনও রয়েছে। এখান থেকে যেটি বলা হচ্ছে যে প্রত্যেক দিন 1000 লিটার তেল সহ আনুষঙ্গিক যেসব পণ্যগুলো রয়েছে, চিনি, ডাল, সেগুলো দেওয়া হয়। এখানে তারা প্রত্যেক দিন 500 জন মানুষকে দেওয়ার যে সক্ষমতা সেটি তাদের আছে, কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে অন্তত 1000 মানুষ অপেক্ষা করে থাকে এবং শেষ পর্যন্ত অনেককেই টিসিবির পণ্য না দিয়ে ফেরত পাঠাতে হয়। এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এখানেও এক ধরনের কারচুপি রয়েছে। 1500 জন মানুষ তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও আসলে সবাইকে দেয়া হয় না। এটি খোলা মার্কেটে বিক্রিরও অভিযোগ রয়েছে। যদিও এখানে টিসিবির যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে আসলে সেটির কোনো সুযোগ নেই, তারা সকালে আসেন, যারা লাইনে থাকেন তাদের কাছেই পণ্য বিক্রি করেন এবং যেহেতু মানুষের চাহিদা বেশি টিসিবির পণ্য কিনতে, সেই কারণেই সাধারণ মানুষ তেমনটি মনে করেন। তারা আমাকে বলছেন যে রাজশাহী নগর জুড়ে 8টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হয় এবং প্রতিটি ট্রাকেই তারা 500 জন মানুষকে পণ্য দেওয়ার জন্য আসেন, কিন্তু চাহিদা উত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা আসলে ঢাকাতে কথা বলেছেন যাতে এখানে যে যোগান অর্থাৎ টিসিবির যেসব পণ্য এখানে দেওয়া হয় তার পরিমাণ যেন বাড়ানো হয়, সেটি তারা লিখিতভাবে ঢাকাতে জানিয়েছেন এবং ঢাকাতে বলেছেন যে সেটি তারা চেষ্টা করবেন। এই মুহূর্তে আসলে প্রত্যেক দিন যে চাহিদা বাড়ছে সেই অনুপাতে রাজশাহীর যারা ডিলার রয়েছেন আসলে তাদের কিছু করণীয় নেই, তারা যতটুকু বরাদ্দ পাচ্ছেন ততটুকুই সাধারণের মাঝে বিতরণ করছেন। তবে আপনাকে জানিয়ে রেখে টিসিবির পণ্য নিয়ে সাধারণ মানুষের গাদাগাদি হুড়োহুড়ির চিত্র আপনি দেখছেন। এখানে কিন্তু বলা আছে যে স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম পরিচালনা করতে হবে, তেমনটি কিন্তু হচ্ছে না। রবিন, ছবিটি স্পষ্টই বোঝা যাচ্ছে। ধন্যবাদ মধু রানা। চট্টগ্রামে পশুর হাটে অন্যতম আকর্ষণ বাহারি নামের বেশ কিছু গরু, যেগুলো আকারে বিশাল, দাম আকাশচুম্বী। ভিন্ন জাতের এসব গরু সবার নজর কাড়লেও ক্রেতা কম। দীর্ঘদিন ধরে সযত্নে লালন পালনের পর এখন বিক্রির অপেক্ষায় খামারিরা। হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম মিস্টার বাংলাদেশ। ওজন 1150 কেজি। মালিকের দাবি এটি চট্টগ্রামের সবচেয়ে বড় গরু। দাম 35 লাখ টাকা। খাদ্যাভ্যাস অন্যান্য গরুর মতো, তবে পরিমাণ অনেক বেশি। ভুসি, সয়ামিল, ভুট্টা, ছোলা সহ দিনে অন্তত 40 কেজি খাবার দিতে হয়। চট্টগ্রামের কালুরঘাট এলাকার খামারে গত 1 বছর 7 মাস ধরে লালন পালন করা গরুটি কোরবানির জন্য দেখতে আসছেন বিত্তবান শৌখিন ক্রেতারা। শৌখিন ক্রেতারাই বেশিরভাগ কিনেন। আসলে দেখা যায় আপনি এত লাখ টাকা দিয়ে গরুটা কিনছেন, অতটুক তো মাংস হবে না, তাই না? তো ওনারা আসলে নিজের শখ মেটানোর জন্য, আবার ক্লায়েন্টগুলো এমন যে ওনারা কিনে কিন্তু আবার কেউ নাম প্রকাশ করেন। 71 ইঞ্চি উচ্চতার ভারতীয় এই গরুটির নাম 71। খামারির মতে দেশে এটির চেয়ে বড় বলদ গরু আর নেই। ওজন 900 কেজির বেশি। দাম 8.5 লাখ টাকা। চট্টগ্রামের এই খামারে নজর কাড়ছে ভারতের রাজস্থানের কংক্রাজ প্রজাতির এই 4টি গরুও। বাংলাদেশে আপনার এই জাতের গরু হাতে গোনা 6টা আছে আমার জানা মতে। এই 6টা গরুর মধ্যে 4টা কনক্রাজি আমার কাছে আছে এবং সবগুলাই বড় সাইজের। আপনার সবচেয়ে লোয়েস্ট ওয়েট আছে ওদের 700 কেজি এবং হাইয়েস্ট ওয়েট 850 কেজি। বিশাল আকারের এবং ভিন্ন প্রজাতির এসব গরু দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তবে কেনার চেয়ে দেখার ঝোঁক বেশি সবার। এত বড় গরু নিজের চোখে এর আগে কখনো দেখি নাই, এইবারই প্রথম এসে দেখলাম। টিভিতে দেখছি, তারপরে ইউটিউবে দেখছি, কিন্তু আজকে তো সরাসরি দেখার হয়েছে, সৌভাগ্য হয়েছে। তারপরে এখানে আপনার যেটা বলদ বলতেছে বড়, ওদের মতন বড় তো তেমন দেখা হয় না হাটে। আসলে আমি নেব পরে, আগে তো দেখতে আসলাম। খামারে সরাসরি কেউ আসতে না পারলে অনলাইনে কেনার ব্যবস্থা রেখেছেন চট্টগ্রামের প্রায় সব খামারি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। বছরখানেক আগে নেত্রকোনার আজিজুর রহমান খোঁজ পেয়েছিলেন ছোট্ট এক গরুর। কাঠখড় পুড়িয়ে তাকে কিনে আনেন নিজের বাড়িতে। সেখানে গরুটির ক্ষিপ্রতায় মুগ্ধ হয়ে আর্জেন্টাইন ফুটবলার মেসির নামেই নামকরণ করেন। এরই মাঝে গরুটির খ্যাতি ছড়িয়েছে এলাকায়, চড়া দাম হাঁকছেন আগ্রহীরাও। উচ্চতা মোটে 27 ইঞ্চি। খুদে শরীরের এই ক্ষিপ্র গতি দেখে মালিক শখ করে নাম রেখেছেন মেসি। 4 বছরের মেসির ওজন 37 কেজি। এরই মাঝে আকর্ষণীয় হয়ে উঠেছে এলাকায়। তাকে দেখতে বা কিনতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামে রোজই ভিড় করছেন ক্রেতারা।
দামও উঠেছে 4 লাখ টাকা। শত শত মানুষ আসতেছে দেখতেছে, আমার প্রতিদিন এই 200-300 টাকার পান সুবাই যায়। এটা দেখতে আসছি, এটা আকারে অনেক ছোট, অন্যান্য গরু থেকে এটা ভিন্ন। যেদিন প্রথম আনছে আমি, আমার এতটুক বয়স পর্যন্ত এরকম গরু আমি আর দেখি নাই কখনো। খুবই আকর্ষণ আমার। আসলে আমি আপনাকে বলি বারবারই, প্রত্যেক দিন এই 2-1 দিন পর পরই বলি যে ভাই গরুটা আমায় দিয়ে দেন, কত দিবা বলেন। তবে মেসির মালিক এখনই ছাড়তে রাজি নয় তাকে। ওই মেলায় নিয়ে গেলাম গরু, নিয়ে গেলে দেখলাম যে এত বড় বড় গরু থাকা সত্ত্বেও কোনো ওই গরুর প্রতি মানুষের আকৃষ্ট নাই। আমার এই ছোটো আকৃতির যে গরুটা, ওই গরুর প্রতি মানুষ হাজার হাজার মানুষ আইসে আমার গরুতে বীজ জমাচ্ছে। আমাকে এক লোকে বলল যে ভাই আপনার এই গরু বিক্রি করে দেন, হ্যাঁ আমি 4 লক্ষ টাকা দিব। আমি সে না ভাই, আমি এই গরু বিক্রি করব না, ওটা আমি খুব শখ করে পালতাছি। মেসির মা বাবা স্বাভাবিক আকৃতির হলেও জিনগত কারণে সে খর্বাকৃতির। তাকে সুস্থ সবল রাখতে সহযোগিতা করছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। মালিক মানে সবসময় আমাদের কাছে আসে, কোনো সমস্যা হলে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি, পরামর্শ দেই যাতে গরুটা সুস্থ থাকে। মালিক আজিজুলের দাবি, দেশের অন্যতম তো বটেই, মেসি ময়মনসিংহ বিভাগের সবচেয়ে ছোট গরু। সুমাইয়া আরেফিন, অর্নি, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।